স্যার যাবো স্যার? আচ্ছা স্যার, টেক 1 2 0 0 অ্যাকশন স্যার। নদীর একুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। হ্যাঁ দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি একসময়কার সেই আলোচিত ঘন ঘন ভবনে, যেখানে আমাদের সাবেক প্রাইম মিনিস্টার বসে হাঁস পালতেন, মুরগি পালতেন, মাছ ধরতেন। ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পর তিনি এখন পলাতক ছিলেন দীর্ঘদিন। তার সেই গণভবনের পুকুরটা এখন নর্দমা হয়ে গেছে। যেখানে চারিপাশে ফুলের বাগান ছিল, সেখানে চারিপাশে পাট ক্ষেত হয়ে গিয়েছে। এই পাট ক্ষেতে বিভিন্ন দলের নেতাকর্মীরা নেত্রীদের সঙ্গে গোপন বৈঠক করেন। আমাদের প্রধানমন্ত্রী ফিরে এসেছেন, তবে তার সেই ক্ষমতা এখন আর নেই। এখনও তিনি এই পুকুর পাড়ে চুপটি করে বসে থাকেন। তিনি ক্ষমতায় থাকতে আমরা একবার সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন ব্যাপক সাড়া পেয়েছিল। এখন আসছি, একটু নস্টালজিক হয়ে যাচ্ছি। সেই ঘন ঘন ভবনের চেহারাটাই পাল্টে গেছে, যেখানে ঘন ঘন ভারত থেকে, আমেরিকা থেকে কত প্রভাবশালীরা আসতেন। এখন সাপ আর ব্যাঙ ছাড়া কিছুই আসে না। তা আমরা আমাদের সেই সাবেক প্রাইম মিনিস্টারের সাক্ষাৎকার নিব। আমি শাইখ মেরাজ, আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন দেখা যাক তিনি কোথায় আছেন। আসুন। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কাওয়া কাদের কাওয়া কাদের কাওয়া কাদের, ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প, মোদিজি মোদিজি মোদিজি। ম্যাডাম ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাকে চিনতে পারছেন? আমি সেই শাইখ মিরাজ। আপনি ক্ষমতায় থাকতে এই গণভবনে এসে ঘন ঘন ভবনে এসে আপনার সাক্ষাৎকার নিয়েছিলেন। তুমি সেই মিরাজ? হ্যাঁ, তোমার মুখে এত সুন্দর দাড়ি হয়ে গেছে। আমার তো আগেই খোঁচা খোঁচা ছিল, এখন একটু বড় করেছি আর কি। ওই আপনি ক্ষমতায় যাওয়ার পরে আমার উপর একটা প্রেশার আসছিল, তো আমি 3 চিল্লায় চলে গেছিলাম। খুব ভালো করেছো, এখন তো ওইটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তো ম্যাডাম, আপনার এখন সার্বিক কি পরিস্থিতি? এই যে ঘন ঘন ভবনের পাশ দিয়ে ঘন ঘন পাট ক্ষেত হয়ে গেছে, এইসব বিষয়ে আমরা একটু সাক্ষাৎকার নিতাম। আর বলবে না, আর বলো না। এত উন্নয়ন, এত কিছু করেছি এই দেশের মানুষের জন্য, কিন্তু তারা আমাকে চিনলো না, আমাকে বুঝলো না। 5 আগস্টে নির্মম ভাবে তারা আমাকে হেলিকপ্টারে উঠে দাদার কাছে যেতে বাধ্য করেছে। আমি এর প্রতিশোধ একদিন না একদিন নেব এই দেশের মাটিতে। হ্যাঁ ম্যাডাম, সময় সবসময় একরকম যায় না। সকালবেলা ধনী তুই ফকির সন্ধ্যাবেলা। আজ আপনার ক্ষমতা চ্যুত হয়ে গেছে, আবার ক্ষমতা ফিরে আসবে, আমরা এই আশাই করি। আপনি ক্ষমতায় থাকতে আমরা যে সমস্ত সুযোগ সুবিধা পেতাম, আমরা সাংবাদিকতার ভিতর অনেক কালো সাংবাদিকতা করারও একটা সুযোগ পেতাম, বিশাল বড় একটা ছাড় পেতাম। তা আপনি যাওয়ার পরে আমাদের এই হলুদ সাংবাদিকতা ওরা লাল করে দিয়েছে, একদম চুটিয়ে লাল করে দিয়েছে। ওরা কি করিনি এই দেশের মানুষের জন্য, কি করিনি? আমার সবকিছু হারিয়েছি। আমার মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন, ভাই ব্রাদার, আমি সবাইকে হারিয়েছি। আমার কান্নাটা একটু, আমার থেকে স্বজন হারানোর ব্যথা আর কে বেশি ভালো বোঝে? স্বজন হারানোর ব্যথা আমার থেকে কে বেশি ভালো বোঝে বলো? তুমি এসেছো, কথা শুনে আমরা অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। যদিও আমাদের ইমোশন দেখে হয়তোবা বাঙালি হাসাহাসি করবে, কারণ এখন যুগটাই এমন হয়ে গিয়েছে, মানুষের কান্না দেখলে মানুষ হাসে। দেখো আমি কিভাবে সাজিয়েছিলাম। আজকে নেই আমার কোনো গণভবন, আজকে নেই আমার সেই ধানমন্ডি 32 নম্বর বাড়িটাও তারা ভেঙে ফেলে দিয়েছে। আমার লেকের পাড়ে যেখানে তোমাকে নিয়ে আমি, এখানে মনে আছে, স্মৃতি মনে পড়ে? রাজহাঁস ছিল ম্যাডাম, রাজহাঁস ছিল, মাছ ছিল, পাতিহাঁসও ছিল, চিনার হাঁসও ছিল। এখানে কত মাছ ছিল চারপাশে। 5 তারিখে আমি একটা রাজহাঁস তুলে নিয়েছিলাম। এটা বলা যাবে না। কি বললো আপনাকে? না স্যার, বললো কি 5 তারিখে অনেক মানুষ আপনার রাজহাঁস নিয়ে গেছে। দেখেছো দেখেছো, আমি সব ছবিতে মিডিয়াতে দেখেছি। আমি শুধু মুখ বুজে সহ্য করে চুপ করে আছি। একদিন না একদিন আমার বাবার হত্যার প্রতিশোধ যেভাবে বাংলার মাটিতে নিয়েছিলাম, আমি আবার ফিরে আসব ভয়ঙ্কর রূপে। আর সেই দিন এই রাজাকারের বাচ্চাদের বিচার বাংলার মাটিতে একদিন হবেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ম্যাডামের পরিতে একটু মার কাটি। এভাবে আর দেখিও না, আমি সহ্য করতে পারছি না। দেখো আমার এত সুন্দর লেকের পাড়টা চারিদিকে পাট খেতে পরিণত হয়েছে। শিয়াল দৌড় দিল নাকি? সিরাজ, মিরাজ। ও তুমি তো মিরাজ। চারিদিকে পাট ক্ষেত যেভাবে উঠেছে, এখন কি আপাতত পাটের চাষই করছেন? না সিরাজ, এই পাট ক্ষেতটা, ও মিরাজ, এই পাট ক্ষেতটা রাখার কারণ হলো আমি মাঝে মাঝে মোদিজির সাথে এখানে বসে একটু গোপন বৈঠক টৈঠক করি, একটু সেফটির জন্য পাট ক্ষেতটা করে রেখেছি এখানে আর কি। এই পাট ক্ষেত দিয়ে মাঝে মাঝে এসে লুকিয়ে আমার নিজের এই সাজানো গুছানো আমার বানানো লেকটা আমি একটু মাঝে মাঝে দেখে হৃদয়ে প্রশান্তি আনি। দর্শক,
এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সেই ঘন ঘন ভবনটার কি অবস্থা। জনগণ ঘন ঘন ভবনের প্রতিটা ইট খুলে নিয়ে যাওয়ার পর আমাদের আপা এখন সেই পাট ক্ষেতের পাট খড়ি দিয়েই ঘন ভবনের স্মৃতিটা রক্ষা করে রেখেছে। না মিরাজ না, তুমি এভাবে আমার মনে আর আঘাত দিয়ে কথা বলো না, আমি সহ্য করতে পারছি না। আমার এত সুন্দর সাজানো অট্টালিকা ভেঙে চুরে যারা খান খান করে দিয়েছে, এর প্রতিশোধ একদিন বাংলার মাটিতে আমি নেবই, সিরাজ তুমি মনে রেখো। আমরা আপনার সঙ্গে আছি ম্যাডাম, আমরা আপনার সঙ্গে আছি। ম্যাডাম কিছু মনে না করলে একটা রিকোয়েস্ট করতাম ম্যাডাম। বলো মিরাজ বলো। আপনাকে তো বাংলার জনগণ অনেক বছর ধরে দেখে না, হ্যাঁ আমাদের চ্যানেলটা আপনার ভক্তরাই সাবস্ক্রাইব করে রাখে, এর বাইরে কেউ নেই ম্যাডাম। অনেক বছর আপনার চেহারাটা তারা দেখে না, যদি একটু মুখটা খুলতেন তারা একটু দেখতো ম্যাডাম। তুমি যখন রিকোয়েস্ট করেছো, এই মুখ আমি চেয়েছিলাম আর দেখাবো না, কিন্তু তুমি যখন বলছো আমি তোমাকে আমার মুখটা দেখাচ্ছি, তবে তুমি পিছন থেকে খুলে দাও। পিছন থেকে কি খুলবো ম্যাডাম? আরে আমার হিজাবটা খোলো মিরাজ। ঠিক আছে ঠিক আছে। এই প্রিয় মুখ আমি দর্শক, কিভাবে দেখাবো? প্রিয় দর্শক, আমরা বহু বছর পর সেই ঘন ঘন ভবনে আমাদের সেই চিরচেনা মুখ এখন দেখতে হবে। আমাদের সেই মহিষী নারী নির্বাসনে থাকতে থাকতে উঠে গেছে দাড়ি। ম্যাডাম পুলিশের গাড়ি, পুলিশের আওয়াজ শোনা দা। ম্যাডাম আমরা কোন দিক যাবো? শোনো, তোমরা এই রুট দিয়ে যাও, আমার একটা গোপন রাস্তা আছে, আমি ওই রাস্তা দিয়ে আপাতত যাচ্ছি। ম্যাডাম আমাদের কি গোপন রাস্তায় নিয়ে চলুন ম্যাডাম। না না, তোমরা সোজা রাস্তায় যাও, গোপন রাস্তা শুধু আমার জন্য। ও মোদি, ও ডোনাল্ড ট্রাম্প, ও মোদিজি, ও মোদিজি।